নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বিধায়ক উন্নয়নের তহবিলের অর্থ শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য খরচ করতে পারছেন না, এমনই অভিযোগ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। নামেই হাসপাতাল, অথচ বিকল বিদ্যুৎ পরিষেবা, হাসপাস অবস্থা, চিকিৎসক কর্মচারী থেকে শুরু করে রোগী ও রোগীর আত্মীয়দের দ্রুত বিদ্যুৎ পরিষেবা সমাধানের আর্জি চিকিৎসকদের পাশাপাশি রোগীদের। উত্তরকন্যা অভিযানকে ঘিরে প্রচার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়িতে। চলছে দেওয়াল লিখন। যুব মোর্চার ডাকে আগামী 21শে জুলাই উত্তরকন্যা অভিযান। আর এই অভিযানকে সাফল্যমণ্ডিত করতেই জলপাইগুড়িতে দেওয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের। জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ জানান, এই রাজ্যে নারীদের নিরাপত্তা বলে কিছুই নেই। যুব সমাজের চাকরি নেই, বাড়ছে বেকারত্ব, নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ। এই অবস্থায় তারা অসামাজিক কার্যকলাপ করছে। এছাড়াও আরো বিভিন্ন দাবি নিয়ে আগামী 21শে জুলাই যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান। আর এই অভিযানকে সাফল্যমণ্ডিত করতে আজকের এই দেওয়াল লিখন। উত্তরকন্যা অভিযানের জন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের। পশ্চিমবঙ্গে যেভাবে নারীদের উপরে অত্যাচার, নারীদের উপরে নির্যাতন এবং শিক্ষিত সমাজকে যেভাবে পিছিয়ে ফেলা হচ্ছে, যুব সমাজকে নেশাগ্রস্ত করা হচ্ছে এবং সমাজকে যেভাবে পিছিয়ে ফেলার চেষ্টা তৃণমূল সরকার করছে, তারই প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে আজকে উত্তরকন্যা অভিযান 21শে জুলাই আমাদের যুব মোর্চার ডাকে সকাল 11টায় আমাদের উত্তরকন্যা চলো অভিযান। ফের চালু হলো লেনদেন। এতদিন বন্ধ ছিল এই সরকারি পরিষেবা। এতদিন বন্ধ থাকার পর ফের চালু হলো ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিস। স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের। চা বাগান অধ্যুষিত ডেঙ্গুয়াঝাড় এলাকায় মানুষের কাছে বড় ভরসার নাম ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিস। কিন্তু সম্প্রতি বাজ পড়াতেই বাধে বিপত্তি। ইলেকট্রনিক্স ত্রুটি দেখা যায় বাজ পড়ার কারণে। দীর্ঘ 2 মাস যান্ত্রিক ত্রুটির কারণে এই পোস্ট অফিসের যাবতীয় লেনদেন পরিষেবা বন্ধ ছিল। এর ফলে চরম সমস্যায় পড়েছিলেন এলাকার সাধারণ মানুষ। চা বাগানের শ্রমিকদের পারিশ্রমিক তোলা থেকে শুরু করে বৃদ্ধ ভাতা কিংবা পেনশনের টাকা, সব পরিষেবাই এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল এতদিন। দিনমজুর, কৃষক থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা, বহু মানুষই এই পোস্ট অফিসের ওপর নির্ভরশীল। প্রতিদিন প্রায় 8000 গ্রাহক এখানে আসেন নানান পরিষেবা নিতে। ফলে পরিষেবা বন্ধ থাকায় অসুবিধায় পড়েন সকলে। তবে অবশেষে প্রযুক্তিগত সমস্যার সমাধান হয়েছে। ফের চালু হয়েছে সমস্ত পরিষেবা। পোস্ট অফিসে গিয়ে ভিড় করছেন গ্রাহকেরা। বাসিন্দারা জানান, ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসটি এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় সবচেয়ে সহজলভ্য। এলাকায় আরেকটি পোস্ট অফিস থাকলেও দূরত্বের কারণে সেটি অনেকেরই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে পোস্ট অফিসের পরিষেবা চালু হওয়ায় হাফ ছেড়ে বাঁচলেন ডেঙ্গুয়াঝাড়ের সাধারণ মানুষ। আমার নাম বনকুমার হালদার। বাড়ি কোথায়? বাড়ি গোসবা। কোন জায়গা? সমনগর থানা। হ্যাঁ, এখানে কি করেন? থানা সমনগর বাড়ি। এখানে কি করেন? এখানে চাষবাস করি। এইখানে কেন? এখানে পোস্ট অফিসে আধার লিঙ্কটা করতে এসেছি, নাম্বারটা অ্যাড করতে এসেছি। নাম্বারটা অ্যাড করতে আসেন। আগে কি পোস্ট অফিস চালু ছিল? কতদিন বন্ধ ছিল এটা? বন্ধ ছিল এখানে। কতদিন? ঠিক বলতে পারি না, আমি হঠাৎ এসেছি তো। কি নাম বললেন আপনার? আমার নাম বনকুমার হালদার। বন্ধ তো ছিল কতদিন এটা? প্রায় 2 মাস তো বন্ধ ছিল। কি কারণে বন্ধ ছিল? কি নাকি সার্ভার খারাপ, মেশিন খারাপ, এই জন্য। এখন চালু হয়েছে? এখন চালু হয়েছে। সমস্যা মানে এই যে আমরা তো গ্রামের লোক সবাই আমরা এই পোস্ট অফিসকে চিনি। হ্যাঁ, এই পোস্ট অফিস না থাকলে তো আমার ভীষণ অসুবিধা। চা বাগানের লোক নির্ভর, চা বাগানের লোক নির্ভর করে। শুধু চা বাগান না, আমরা এখানকার যারা আছি তারা সবাই আমরা পোস্ট অফিসকে বিশ্বাস করি। পোস্ট অফিসকে পরিষেবা পাইতে আমরা অভ্যস্ত। বন্ধ থাকাতে সমস্যা হয়েছে, দারুণ ভাবে সমস্যা হয়েছে। এখন কি পরিস্থিতি? এখন আমরা পরিষেবাটা পাচ্ছি ঠিকঠাক। এখন এই জন্য ভিড়টা বেশি হচ্ছে। এতদিন বন্ধ থাকার কারণে। এতদিন বন্ধ থাকা। কি নাম আপনার? আমার নাম তারিণী কুমার। কিভাবে পরিষেবা নিয়েছেন আপনারা? এই পোস্ট অফিস ওই পোস্ট অফিস এরকম সাইড থেকে সব পরিষেবা দিয়েছে আমাদেরকে, জানাই দিয়েছে।
মানে সমস্যায় পড়ছিলেন একটা, সমস্যায় পড়েছিলাম। চালু হয়েছে এখন? হ্যাঁ, চালু সমস্যা মিটবে কি মনে হয়? মিটেছে, আপাতত মিটেছে। কি কি সমস্যা হয়েছিল কি? সমস্যা এখানে কোনো রকম কাজই হতো না, লেনদেন, টাকা পয়সা লেনদেন বা ইয়ে করা কোনো রকম কাজই হতো না। তারপরে এখন এখন সব চালু হয়ে গেছে। চালু, পরিষেবা পাচ্ছেন ঠিক হ্যাঁ, মতো? পরিষেবা পাচ্ছে। কি নাম আপনার? আমার নাম মাধব বিশ্বাস। অরণ্য সপ্তাহ পালনের মধ্যে দিয়ে বানারহাট এবং ধূপগুড়িতে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। আজ বানারহাট ব্লকের মঙ্গলকাটা রাভাবস্তি এলাকায় ধূপগুড়ি ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় অরণ্য সপ্তাহ পালন করা হলো। অনুষ্ঠানের অংশ হিসেবে এদিন প্রায় 200 চারা গাছ বিভিন্ন মানুষের হাতে তুলে দেওয়া হয় এবং বিভিন্ন স্থানে প্রতীকী বৃক্ষরোপণও করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অরণ্য সপ্তাহ 7 দিন ব্যাপী ধূপগুড়ি ও বানারহাট ব্লকের বিভিন্ন প্রান্তে পালিত হবে। উদ্যোগটির মূল লক্ষ্য হল পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে সবুজায়নের বার্তা পৌঁছে দেওয়া। শিলিগুড়িতে শুরু হলো ফের উচ্ছেদ অভিযান। শিলিগুড়ির বর্ধমান রোডে অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে ওঠা দোকানগুলিতে পুর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। পুর আধিকারিকেরা জেসিবির সাহায্যে একে একে গুড়িয়ে দেন বেশ কয়েকটি দোকান। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রায় 100টির মতন দোকান অবৈধভাবে গড়ে উঠেছিল। এদিনের অভিযানে বর্ধমান রোড জুড়ে প্রায় 20 থেকে 25টি দোকান গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় দোকানদারদের অভিযোগ, বহু বছর ধরে তারা এই জায়গায় ব্যবসা করে সংসার চালিয়ে আসছিলেন। হঠাৎ করে দোকান ভেঙে যাওয়ায় গভীর সংকটে পড়েছেন তারা। এখন তো পুজোর আগে এরকম দোকান ভাঙে, এটা নিয়ে আপনি কি বলতে চান? পুজোর আগে যারা গরিবদের অসুবিধা হবে, আর কিছু না। কতটা অসুবিধার মধ্যে পড়বেন? এইটাই তো, গরিবরা যা করে ধরে খাচ্ছে সেটাই করতে পারবে না এই পুজোর মধ্যে। অসুবিধা তো আছেই, অনেক বছর থেকে আছেই, লেকিন কি করবে, ড্রেনের অবস্থা খারাপ আছে খুব। ড্রেনের জন্য আমাদের জলের অবস্থা খুব খারাপ আছে। এখন সচেতন তো করতেই লাগবে দল, না হলে কর্পোরেশনকে সচেতন না করলে কি করে হবে? কেন প্রবলেম তো আছে, আমাদের 60 বছর 70 বছরের দোকান আছে এখানে। মিনিমাম মোটামুটি 100-র মধ্যে উপরে আছে, 100-র উপরে আছে, নিচে হবে না। এখন কি করে, জলও পজিশন খুব খারাপ আছে, জল জমে যায় এখানে পুরো পুরা, মানে আমাদের পাড়ার মধ্যে ঢুকে যায়, কারবালার মধ্যে ভর্তি হয়ে যায়। আপনার নামটা? আমার নাম অ্যান্থনি, আমি কারবালার বাড়ি। জন্মদিনে রক্তদান করে মানবিকতার নজির গড়লেন যুব তৃণমূল নেতা। জন্মদিনে কেক কাটা, বন্ধু বান্ধবদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া, সাধারণত এরকমই জন্মদিন কাটে একাধিক মানুষের। তবে ব্যতিক্রম রামমোহন রায়। যুব তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি রামমোহন রায় নিজের জন্মদিনকে বেছে নিলেন জীবনদায়ী এক মানবিক কাজে রক্তদানের মধ্যে দিয়ে। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে এক মুমূর্ষু রোগীর জন্য বি পজিটিভ রক্তদান করেন তিনি। সূত্রে জানা গেছে, ময়নাগুড়ি ব্লকেরই এক রোগী রক্তের সংকটে ভুগছিলেন। সামাজিক মাধ্যমে এই খবর জানতে পেরে দ্রুত যোগাযোগ করেন তিনি এবং পৌঁছে যান সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে। সময় নষ্ট না করে তিনি সোজা চলে যান ব্লাড ব্যাংকে এবং রক্তদান করেন। রক্ত দেওয়ার পর যুব জেলা সভাপতি জানান, প্রতি বছরই নিজের জন্মদিনে তিনি রক্ত দিয়ে থাকেন। এবারে যখন শুনলেন একজন রোগীর বি পজিটিভ রক্তের জরুরি প্রয়োজন, তখন এক মুহূর্ত দেরি করেননি তিনি। এই দিনটি যদি অন্য কারোর কাজে আসে, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। প্রথমত প্রত্যেক বছরের জন্মদিনে আমি ব্লাড দেই, তার কারণ বিশেষ করে আজকের এই দিনে, আজকের এই পবিত্র দিনে আমার বিশেষ করে আমি পৃথিবীতে এসেছি, তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমি প্রত্যেকবারে আমাদের যে ছেলে ফেলে আছে তাদের বলি যে বি পজিটিভ রক্ত যদি কারো প্রয়োজন হয়, বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য, সেখানে যদি আবার নতুন করে একজন সন্তান যদি এই রক্ত দিয়ে তার কাজে লাগে, সেই জন্য প্রত্যেকবারে আমি রক্তদান করি আমার জন্মদিনে। এছাড়াও আমরা অন্য সময় করি, বছরে দুবার দেই, কিন্তু জন্মদিনে আমি স্পেশালি দেই। মেয়ের জন্মদিনও যেমন আমি দেওয়ার চেষ্টা করি। তো তার আগে কেমন হলে হয়তো পরে সময় ওঠে না, কেন 3 মাসের নিচে তারা নেয় না। তো আজকেও বিশেষ করে আমার জন্মদিন উপলক্ষে আজকে রক্ত দেওয়া। হ্যাঁ দাদা, খুব ভালো লাগছে। বিশেষ করে এই দিদি, ভালো লাগলাম যে এই দিদির বাবা হঠাৎ অসুস্থ। অ্যাকচুয়াল আমাদের ছেলে ফেলে আছে, তাদের বলা হয় দিদি মনে সম্ভবত কোনো একটা পোস্ট করেছে ফেসবুকে পোস্ট করার পরে ওনার বোন মনে সেটা আবার শেয়ার করছে। সেইখান থেকে ময়নে উঠতে কমল রায় নামে একটা ভাই, সেটা হচ্ছে ফোনিক্স ফাউন্ডেশনের একটা ভাই, ওরা জানে দাদা প্রত্যেকবারে রক্ত দেয়, ওরাই ফার্স্ট খবরটা পায় আর কি।
পাওয়ার পরে ওনারা তাদের সঙ্গে যোগাযোগ করে, সেখানে উল্লেখও করছে বি পজিটিভ। আর আমার ওই ফোনিক্স ফাউন্ডেশনের ছেলেগুলো জানে আমার বি পজিটিভ রক্ত। তারা আমাকে প্রথম যোগাযোগ করে যে দাদা একটা বি পজিটিভ রক্ত প্রয়োজন, তাহলে তুমি তো প্রত্যেকের জন্মদিনে দাও, আজকে দিবা না। আমি খুব খুশি হলাম যে সেই সুযোগটা আমি পেলাম, আমার রক্ত কোনো একটা কাজে লাগলো। তখন আমি বিশেষ করে আমি বললাম পেশেন্ট পার্টিকে আমার নাম্বার দিন। তারপর পেশেন্ট পার্টি থেকে আমাকে ফোন করে, আমার আসতে 35-40 মিনিট সময় লাগে। তারপরে আবার ওনাদের ফোনে পাচ্ছিলাম না, তারপর আমি ব্লাড ব্যাংকে যোগাযোগ করে ডক্টর দিই, আবার বলি যে পরবর্তীতে যোগাযোগ হলে তাদের সঙ্গে আমি কথা বলা দিচ্ছি। তারপরে দেখি দিদি চলে আসলো। আবার ভাগ্যক্রমে ভালো লাগলো যে দিদির বাড়ি আমাদের ময়নি ব্লকেই। খুব ভালো লাগলো। 1 নাম্বার হচ্ছে রক্ত দিয়ে একটা ভালো লাগলো, একটা ভালো কাজে রক্ত দিতে পারলাম। পাশাপাশি যার রক্ত মানে যাদের রক্ত দেওয়া হলো, যার বাবাকে, ওই দিদি আমাদের ময়নাগুড়িরই বাসিন্দা, ভাগ্যক্রমে আমার বিশেষ করে ময়নি ব্লকেরই বাসিন্দা। খুব ভালো লাগলো। জেলা সভাপতির এই মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ রোগীর পরিবার। রোগীর মেয়ে দীপা বৈদ্য জানান, বাবার জন্য খুবই তাড়াতাড়ি রক্তের দরকার ছিল। সেই সময় তারা সামাজিক মাধ্যমে সাহায্য চেয়েছিলেন। রামমোহন রায় তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি রক্তদান করেন। তখনও তারা জানতেন না যে তিনি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। একজন জননেতার কাছ থেকে এরকম সহানুভূতি সত্যি অভাবনীয় বলে জানান তিনি। দীপা বৈদ্য। আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম ফেসবুকেতে, তো ওখান থেকে পোস্টটা আমার বোন শেয়ার করেছিল। তারপর ওই পোস্টে একজন কমেন্ট করেছিল, কমেন্ট করে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে বলেন। তারপর আমি কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে তারপর দাদা আসলো। না, আমি পার্সোনালি চিনি না, ওই তো আমি ফেসবুক থেকেই কন্ট্যাক্ট করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানলাম উনি হচ্ছে যুব সভাপতি, মানে জেলার হচ্ছে যুব সভাপতি। কেমন লাগছে এরকম একটা মানুষ? না, খুবই ভালো লেগেছে। আর ওনার শুনলাম ওনার আজকে জন্মদিন, ওনার জন্মদিনে ওনাকে অনেক শুভেচ্ছা আর দাদাকে অনেক ধন্যবাদ। সত্যি আমি মানে অনেকক্ষণ থেকে মানে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, কিন্তু দাদা। আমার বাবা। বাবার হচ্ছে ওই মানে ব্লাড বের হচ্ছিল, তারপরে এই নিয়ে মানে 2 ইউনিট দেওয়া হয়েছে, খুঁজে দিয়েছি, ম্যানেজ করে দিয়েছি, আর 1 ইউনিট পাচ্ছিলাম না। ভীষণ ভালো লাগছে দাদা, মানে এটাই বোঝা যাচ্ছে দাদা কত ভালো মনের মানুষ। আমার খুব ভালো লাগলো। ফের পরকীয়ার অভিযোগ হলদিবাড়িতে, চাঞ্চল্য এলাকায়। পরকীয়ার অভিযোগে সোমবার দুপুরে কোচবিহার জেলার দক্ষিণ বড় হলদিবাড়ির খালপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। স্থানীয় সূত্রে জানা যায়, খালপাড়ার এক গৃহবধূর সঙ্গে হলদিবাড়ি শহরের 6 নম্বর ওয়ার্ডের বছর 24-এর এক যুবকের দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক চলছিল, যদিও ওই গৃহবধূর স্বামী ও সন্তান রয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুরে পাড়া প্রতিবেশীরা ওই গৃহবধূর ঘরে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ। এই ঘটনায় ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি থানার পুলিশ। পরে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছেড়ে দেওয়া হয়েছে, 2-3 বার আসলো, আজকে রাতে নাতে ধরা পড়ছে। 2টাই অলঙ্গ অবস্থা ধরা হয়েছে, গেট বন্ধ করে মোটামুটি 2 ঘন্টা ধরে ভিতরে। বিয়ে দেওয়া হলো কি? বিয়ে দেওয়া হয় না, বিয়ে দেওয়া হবে এখন। গতকালকে যে ঘটনা এখানেই হয়েছিল, আমাদের ওদিকে আরেকটা মণ্ডপ আছে, ওই মণ্ডপ। কোথায় বিয়ে দেওয়া হয়েছিল? সামনে একটা মণ্ডপ আছে, ওই মণ্ডপ বিয়ে দেওয়া আছে। একই এলাকার পর 24 ঘন্টার মধ্যে 2টা ঘটনা, কি বলবো? 2টা ঘটনা এখন অনেকদিন ধরে ছাড়ে দেওয়া হচ্ছে, পাড়ার বদনাম হচ্ছে, ওর জন্য এগুলা কেস আমরা ধরতেছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তরের অভিযাত্রীরা। লাদাখ সহ হিমাচলের বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি এবং তুষারপাতের ফলে বিপর্যস্ত। এই অবস্থায় উত্তরবঙ্গ থেকে আয়োজিত পোলোগঙ্কা পর্বতশৃঙ্গ অভিযানের অভিযাত্রীরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও লড়াই চালিয়ে পোলোগঙ্কা শৃঙ্গের 20,000 ফুট উচ্চতায় পৌঁছতে সক্ষম হন এবং আবহাওয়া আরও খারাপ হওয়াতে সেই উচ্চতা থেকে তারা ফিরে আসতে বাধ্য হন। তবে অভিযাত্রীরা সকলেই বর্তমানে সুস্থ আছেন এবং আজ অর্থাৎ 15ই জুলাই বেস ক্যাম্প থেকে মানালির দিকে রওনা দিয়েছেন। গত 7ই জুলাই অভিযাত্রীরা প্রায় 16,000 ফুট উচ্চতায় বেস ক্যাম্প বা মূল শিবির স্থাপন করেন। পরের 2 দিন 11 জনের সকলেই 2 নম্বর ক্যাম্পে লোড ফেরি করেন। 10ই জুলাই ক্যাম্প 1 স্থাপন করা হয় প্রায় 17,500 ফুট উচ্চতায়। দলের সদস্য হীরক ব্রহ্ম অসুস্থ হয়ে যাওয়ায় ডক্টর স্বরূপ খান এবং সুস্মিতা সরকার বেস ক্যাম্পে তাকে নিয়ে থেকে যান। দলের বাকি সদস্যরা 11ই জুলাই 1 নম্বর থেকে 2 নম্বর শিবিরে প্রায় 19,500 ফুট উচ্চতায় লোড ফেরি করেন। এই দিন পর্যন্ত আবহাওয়া মোটামুটি ঠিকই থাকে। পরদিন ক্যাম্প 2 স্থাপন করা হয়।
দলের 8 জন সদস্যই এই ক্যাম্পে পৌঁছতে সক্ষম হন। 13 তারিখ ভোর রাতে শৃঙ্গ আরোহণের সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও 12 তারিখ সন্ধে থেকেই তুষারপাত শুরু হয়ে যায়। সঙ্গে শুরু হয় প্রচন্ড হাওয়া। খারাপ আবহাওয়ার মধ্যেই 13 জুলাই ভোর 4:30টায় দলের 8 অভিযাত্রী এবং 2 জন গাইড শৃঙ্গের পথে কঠিন পাথর এবং বরফের দেওয়াল ভেঙে আরোহণ শুরু করেন। আবহাওয়া আরও খারাপ হওয়া শুরু হয়, তবে অভিযাত্রীরা তার মধ্যেও এগিয়ে চলেন। প্রায় 20,000 ফুট উচ্চতায় তুষারপাত ও হাওয়ার পরিমাণ আরও বেড়ে যায়। অভিযাত্রীরা সেখান থেকে আরও এগোতে সক্ষম হন না। প্রায় 30 মিনিটেরও বেশি সময়ে সেই পাহাড়ের ঢালে তারা দাঁড়িয়ে থাকেন, তবে কোনোভাবেই আবহাওয়ার কোনো উন্নতি হয় না। অবশেষে দলনেতা ভাস্কর দাস ও 2 জন গাইড আলোচনা করে নিচে ক্যাম্প 2-তে ফেরার সিদ্ধান্ত নেন। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জেনারেটর বিকল হওয়ায় ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে অন্ধকারেই চলছে চিকিৎসা পরিষেবা। দুর্ভোগে চিকিৎসক থেকে রোগী সকলেই। নামেই ব্লক স্বাস্থ্য কেন্দ্র, বাস্তবে একরাশ সমস্যার চাপে জর্জরিত মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতাল। একদিকে চিকিৎসকের সংকট, অন্যদিকে বিদ্যুৎহীনতায় কার্যত অচল হয়ে পড়েছে পরিষেবা, যার সরাসরি ভুক্তভোগী রোগী থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। 30 শয্যার এই হাসপাতালটিতে বর্তমানে কর্মরত চিকিৎসক আছেন মাত্র 3 জন। এই সংকটের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিদ্যুৎ পরিষেবা। সামান্য বৃষ্টি বা ঝোড়ো হাওয়া হলেই ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে বিদ্যুৎ পরিষেবা। ফলে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগ যেমন এমার্জেন্সি, লেবার রুম, মেল ও ফিমেল ওয়ার্ড সবই ঢেকে যাচ্ছে অন্ধকারে। অথচ হাসপাতালের নিজস্ব 2টি জেনারেটর থাকলেও একটিও কাজ করছে না বলে জানা গেছে। সেই জেনারেটরগুলি বিগত কয়েকদিন ধরে বিকল হয়ে রয়েছে বলে ফোনে স্বীকার করেছেন হাসপাতালের বিওমওএইচ ডাক্তার দীপঙ্কর কর। এই পরিস্থিতির চরম ছবি ধরা পড়ে গতকাল রাতে। রাত 7:30 থেকে প্রায় 9টা পর্যন্ত লোডশেডিংয়ে কার্যত অচল হয়ে পড়ে হাসপাতাল। অন্ধকারে চিকিৎসকেরা মোমবাতির আলোয় রোগী দেখেন। সবচেয়ে সমস্যায় পড়েন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরা। গরমে অতিষ্ঠ হয়ে বহু রোগী বাইরে বেরিয়ে আসেন। তাদের অভিযোগ, এইভাবে কি হাসপাতাল চলে? বিদ্যুৎ না থাকলে তো রোগীরা আরো অসুস্থ হয়ে পড়বে। রোগীর আত্মীয়রাও জানান, গত 2 দিন ধরে রাত হলেই একই অবস্থা চলছে, অথচ হাসপাতালের কোনো হেলদোল নেই। জেনারেটর খারাপ হয়ে রয়েছে, কিন্তু কেউ জেনারেটর ঠিক করার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। আপনি কি ভর্তি আছেন? বাইরে কেন? लाइन नहीं है इसलिए। कब से लाइन में? 1 घंटा हो गया। क्या असुविधा हो रहा है? वहाँ पे हम लोग रूम में एक में ही हूँ, एक पेशेंट और उधर कोई भी नहीं है। कोई नहीं है। तो गर्मी तो है इधर। हाँ। तो कितना टाइम हो गया लाइन में? 1 घंटा हो रहा होगा। तो असुविधा नहीं हो रहा है बच्चा लेके? असुविधा हो रहा है, इसलिए इधर आके बैठा है। आज ही है ना, कल भी हो हुआ था? कल भी हुआ था, कल भी लाइन नहीं था। इमरजेंसी भी लाइन नहीं है? इमरजेंसी में भी नहीं है। आपका नाम? आपके আধা ঘন্টা হয়ে গেল। পেশেন্ট খাওয়া নিচ্ছে কি হবে? এই যে মোবাইল দিয়ে? মোবাইলের সাহায্যে। এটা কি আজকে নাকি না? হ্যাঁ আজকে, এখনই। না কালকেও কি এরকম ছিল? না না, এখনই হলো। সমস্যা হচ্ছে না তোমাদের? হ্যাঁ সমস্যা হবে না, মোবাইল দিয়ে খাওয়া দিচ্ছি। কখন থেকে লাইন নেই? আধা ঘন্টা হয়ে গেল তো। আমার এক পেশেন্ট আছে, পেশেন্টকে খাওয়া দিতে আসে, দেখতেছে লাইন নাই, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, পেশেন্ট ভিতরে থাকতেই পারতেছে না। তো গরমের মধ্যে লাইন চলছে না? কত লাইট চলতেছে না তো, নাই কিছু নাই, লাইন নাই। জেনারেটর আছে না? জেনারেটর আছে, সামনে চলতেছে, এই পিছনে কিছু নাই, এমার্জেন্সিতে কোনো লাইট নেই। তো অসুবিধা হচ্ছে না আপনাদের? অসুবিধা হচ্ছে তো পেশেন্ট, এই যে পেশেন্টটা বাইরে বসে আছে, দেখেন না কি অবস্থায় আছে। কখন থেকে? এটা মোটামুটি বৃষ্টি যখন আসছে তখন থেকে, লাইন যখন থেকে নেই তখন থেকে। 1 ঘন্টা হয়ে গেছে? 1 ঘন্টাখানে হয়ে গেল প্রায়।
এটা কি আজকে না আগে হয়েছে? এটা তো আমি শুনলাম যে গতকালকেও নাকি ছিল। এই বিষয়ে জানতে ফোন করা হলে বিএমওএইচ দীপঙ্কর কর জানান, জেনারেটরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দপ্তরের। বিষয়টি জানানো হয়েছে, আশা করা হচ্ছে দ্রুত ঠিক হয়ে যাবে। কি বলবেন এই বিষয়ে স্যার? জেনারেটরটা তো খারাপ হয়ে জন্য তো পিডব্লিউ থেকে জানানো হয়েছে। আচ্ছা, এবার পিডব্লিউ টেম্পোরারি ঠিক করেছিল, তার সত্ত্বেও পুরোপুরি ঠিক হয়, তার সত্ত্বেও এখন গন্ডগোল দেখা দিচ্ছে। আমি পিডব্লিউ থেকে বলেছি, পিডব্লিউ দেখছে ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার যুব মোর্চার জেনারেল সেক্রেটারি পবন সিং জানান, এই সরকার সম্পূর্ণ বিফল। স্বাস্থ্য ব্যবস্থা থেকে স্কুল সবকিছুই শেষ করে দিয়েছে এই সরকার। নামেই হাসপাতাল, নেই পর্যাপ্ত চিকিৎসক সহ কর্মী। দেখেন, হাসপাতালে তো শুধু উদলাবাড়ির ব্যাপার না, পুরো পশ্চিমবঙ্গে জুড়েই হাসপাতালে আমাদের স্বাস্থ্য বিভাগের একই অবস্থা। আজকে রাজ্য সরকার টোটালি বিফল আছে। আপনি হেলথ বললেন না, যে কোনো ডিপার্টমেন্টে বললেন। আমরা কয়েকদিন আগে এমপিকে নিয়ে ভিজিট করছিলাম, ডিএমএস স্যারের সাথেও কথা হয়েছিল। ওনাদেরও অনেক অসুবিধায়, ডাক্তার যত 3টা ডাক্তার 4টা ডাক্তার শুধু আছে হসপিটালে, যারা এক একজন বেচারারা 24 ঘন্টা 48 ঘন্টা ননস্টপ ডিউটি করতে হচ্ছে। ডাক্তার অ্যাভেলেবেল নাই। এই জেনারেটর আছে, জেনারেটরটা আবার খারাপ, মানে পুরো সরকারটাই বিফল আছে। আমাদের স্বাস্থ্য বিভাগের টোটাল সিস্টেমটাই খারাপ, কিচ্ছু করার নাই। এর নাম পবন সিং। কি পদে আছেন? আমি জেলা যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। অন্যদিকে ওদলাবাড়ি অঞ্চলে তৃণমূল যুব সভাপতি তিতাস কর জানান, এ ব্যাপারে বিএমওএইচকে দেখার দরকার। তবে বিজেপি মুখে বড় বড় কথা বলে, কাজে কিছুই করে না। এই সরকারের উদ্যোগেই গ্রামে গঞ্জে এত বড় হাসপাতাল তৈরি হয়েছে। দেখেন, জেনারেটর খারাপ হসপিটালে, সেটা তো বিএমওএইচ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, সেটা সুরা নিশ্চয়ই বিএমওএইচ করবেন, ঠিক আছে। এবার লাইট চলে যাওয়াটা তো, এখন তো ওয়েদার খারাপ, রাতের বেলা যেরকম ঝড় বৃষ্টি হচ্ছে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। সেটা আমার মনে হয় বিএমওএইচের অতি শীঘ্রই ইলেকট্রিক অফিসের এসএসের সাথে কথা বলে নিয়ে সমস্যার সমাধানটা করা উচিত। আর যেহেতু হসপিটালে ইমার্জেন্সি একটা পরিষেবা, সেখানে আমার মতে বিএমওএইচের উচিত যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসে কথা বলে যেন জেনারেটরের দ্রুত ব্যবস্থা করা যায়। আর সেটা হলো দেখা, আমরাও এই বিষয়ে কথা বলবো। আর কি বলবেন? দেখুন, বিজেপির তো কাজ, অন্য তার কোনো কাজ নেই। কাজ হচ্ছে শুধু অপপ্রচার করা। আজকে ওদলাবাড়ি হসপিটালের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে ওদলাবাড়ির যে হসপিটালটি ছিল স্বাস্থ্যকেন্দ্র, সেটাকে যে হসপিটালের রূপ নিয়ে ব্লক মেডিকেল হসপিটাল যে হয়েছে, সেটার যে উন্নতিকরণ, আজকে দেখুন যে ওখানে ডাক্তার নার্স থেকে শুরু করে 30টা বেডের সুবিধা, সমস্ত কিছু পরিষেবা দিচ্ছে, ঠিক আছে। এতে নিয়ে আর কিছু বলার নেই, এটা জনসাধারণ বলবে, বিজেপির অপপ্রচার লোক কানে নেবে না, ঠিক আছে। তো সুতরাং বিজেপির এই অপপ্রচার নিয়ে কিছু বলার নেই। 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশের প্রস্তুতি এখন তুঙ্গে জলপাইগুড়ি জেলা জুড়ে। এই বিষয়ে পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতা কর্মীরাও। আজ মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়াস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি প্রতিনিধিমূলক প্রস্তুতি সভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের জেলা সভাপতি স্বপন বসাক জানান, জেলার প্রতিটি সার্কেলেই শহীদ সমাবেশের ব্যানার লাগানো, দেওয়াল লিখন সহ অন্যান্য উপায়ে জোর প্রচার চলছে। সামাজিক মাধ্যমে প্রচার এবং বিরোধীদের বিভিন্ন কুৎসামূলক মন্তব্যের যোগ্য জবাব দিয়ে লড়াই জারি রেখেছেন এমন 5 জনকে এদিনের সভা থেকে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হবে বলেও জানান তিনি। এদিনের সভায় জেলার বিভিন্ন প্রান্তের মোট 2 শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর চন্দন ভৌমিক, WBTPT এর কার্যকরী সভাপতি সুজিত চৌধুরী প্রমুখ। স্বপনবাবু জানান, 26-এর বিধানসভা নির্বাচনে জেলার 7টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। আর সেই লক্ষ্যে দলের অন্যান্য শাখা সংগঠনের পাশাপাশি প্রাথমিক শিক্ষক সংগঠনও প্রতিনিয়ত কাজ করার পাশাপাশি দল ও সংগঠনের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভূমিকা পালন করছে। দেখুন, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি শ্রী পলাশ সাধুকার নির্দেশে
এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভানেত্রী মহুয়া গোপের অনুমতিক্রমে আমাদের আজকের এই প্রতিনিধিমূলক প্রস্তুতি সভা, যেখানে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি সার্কেলে আমাদের যারা নেতৃত্ব রয়েছে এবং জেলা কমিটির 31 জন মেম্বার রয়েছেন তাদেরকে নিয়ে আজকের এই প্রস্তুতি সভা। মূলত 21শে জুলাইয়ের যে কর্মসূচি, 21শে জুলাইয়ের কর্মসূচিতে শিক্ষক সংগঠনের যারা আমাদের প্রতিনিধি আছেন বা কর্মী আছেন, মেম্বার আছেন, তারা কিভাবে যাবেন এবং 21শে জুলাইয়ের তাৎপর্য বিশ্লেষণ, সেই কারণকে সামনে রেখেই আমাদের আজকের এই প্রস্তুতি সভা। 21শে জুলাইকে সামনে রেখে আমাদের যে প্রচার সেটা জোর কদমে চলছে, গোটা জেলা জুড়েই চলছে। প্রত্যেকটি সার্কেলে সার্কেলে আমরা 21শে জুলাইয়ের যে ব্যানার লাগিয়েছি এবং জেলাগতভাবে আমরা দেওয়াল লিখন করছি, এবং তার থেকেও বড় কথা যে আমরা গোটা জেলা জুড়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার করছি 21শে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে, এবং সেটা আমাদের রাজ্য সভাপতির নির্দেশেই হচ্ছে। এবং জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভানেত্রী তিনিও কিন্তু আমাদের সোশ্যাল মাধ্যমে যে প্রচার, সেই প্রচারের উপরে জোর দিতে বলেছেন। রাজ্য পেনশনার্স সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো কর্মচারী ভবনে। আজ পেনশনার্স সমিতির অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরের বাবুপাড়াস্থিত কর্মচারী ভবনে। মূলত শ্রম কোড লঙ্ঘন করা হচ্ছে, পেনশনভোগীরা বকেয়া ডিএ পাচ্ছেন না। এছাড়াও আরো বিভিন্ন দাবি নিয়ে আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এই অবস্থান বিক্ষোভে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে পেনশনার্স সমিতির সদস্যরা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিধায়ক উন্নয়নের তহবিলের টাকা উন্নয়নের খাতে খরচ করতে পারছেন না, এমনই অভিযোগ আনলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য খরচ করতে পারছেন না শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে নানান ক্ষোভ ব্যক্ত করেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু জানান, প্রতি বছর বিধায়ক উন্নয়নের তহবিলের 60 লক্ষ টাকা তিনি পান, কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির অসহযোগিতার জন্য তিনি সেই অর্থ খরচ করতে পারছেন না। শঙ্কর ঘোষের অভিযোগ, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নানান কাজের খতিয়ান বানিয়ে দেওয়ার পরেও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন সেই সমস্ত কাজের বিষয়ে এক পাও এগোয়নি। কেবলমাত্র শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন নয়, এসজেডিও শিলিগুড়ির বিধায়কের নানান উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে না। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে শিলিগুড়ি শহরের মানুষের জন্য কোনো কাজ করতে পারছেন না শঙ্কর ঘোষ। এর ফলে শিলিগুড়ির মানুষ নানান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ আরও জানান, রাস্তাঘাট, নালা নর্দমা, বৈদ্যুতিক আলো, কুয়ো সংস্কার সহ নানান কাজের জন্য তিনি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে চিঠি দিয়েছিলেন, কিন্তু বিধায়ক উন্নয়নের তহবিলের অর্থ দিয়ে সেই সমস্ত কাজ করার কোনো আগ্রহ দেখাচ্ছে না শিলিগুড়ি পৌর নিগম। এরকম যদি আমি ধরতে থাকি তাহলে আপনি অবাক হয়ে যাবেন। 5/1/2025 মিনি হাইমাস লাইট বিআর কলোনি অ্যাপ্রুভাল দেওয়া আছে, এখন পর্যন্ত সেই কাজ হয়নি। 16/3/2025 ওয়ার্ড নাম্বার 26 গোশালাতে, সেখানে ঠিক একইভাবে হাইমাস লাইট, সেই কাজ এখনো ধরেনি। এরকম ভাবে একটার পর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। লাস্টেও আমরা অনেকগুলো পাঠিয়েছি। পঞ্চানন কলোনি সেখানে ওয়ার্ড নাম্বার 1-এ, মেঘনাথ শাহতে ওয়ার্ড নাম্বার 2-এ, এসপি মুখার্জি রোড ওয়ার্ড নাম্বার 9, রামকৃষ্ণ সরণি ওয়ার্ড নাম্বার 46, নর্মদা বাগান মেইন রোড ওয়ার্ড নাম্বার 46, কোকাই জোট ওয়ার্ড নাম্বার 46, আশ্রম রোড ওয়ার্ড নাম্বার 2, লোহাপট্টি ওয়ার্ড নাম্বার 3, প্রমোদনগর রোড ওয়ার্ড নাম্বার 47। এরকম আমি অসংখ্য কাজ আমাদের হয় এসজেডিএ নয় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে পাঠানো সত্ত্বেও দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়। টেন্ডার হয় না, ভেটিং এস্টিমেট যখন ডিএম চান সেটাকে পাঠানো হয় না। আমার বক্তব্য একটাই, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য যিনি বিধায়ক হবেন না কেন তার জন্য এটা বরাদ্দ থাকে। তিনি পলিসি করেন, এক্সিকিউট করেন সরকারি অথরিটি, এসজেডিএ, এসএমসি মতন অথরিটিরা। তারা যদি রাজনীতি করেন, শিলিগুড়ি শহরের গরিব অঞ্চলে কলোনিগুলোতে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না, রাস্তাঘাট ভেঙে শেষ।
কুয়োগুলো একেবারে নষ্ট, পানীয় জল প্রায় ড্রেন থেকে তুলে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শিলিগুড়ির বিধান মার্কেট পরিদর্শনে এসজেডি এর চেয়ারম্যান, স্থায়ী মালিকানার দাবিতে আশ্বাস। বিধান মার্কেটের ব্যবসায়ীদের স্থায়ী মালিকানা ও নানান সমস্যার সমাধানে বাজার পরিদর্শনে এলেন এসজেডি এর চেয়ারম্যান দিলীপ দুগার। তার সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ও ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। পরিদর্শনের পর চেয়ারম্যান জানান, ব্যবসায়ীদের সমস্যার স্থায়ী সমাধানে বারবার আলোচনায় বসা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সবাইকে সঙ্গে নিয়ে সমাধানের পথ খোঁজা হবে বলেও আশ্বাস দেন তিনি। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিধায়ক উন্নয়নের তহবিলের অর্থ শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য খরচ করতে পারছেন না, এমনই অভিযোগ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। নামেই হাসপাতাল অথচ বিকল বিদ্যুৎ পরিষেবা, হাসপাস অবস্থা, চিকিৎসক কর্মচারী থেকে শুরু করে রোগী ও রোগীর আত্মীয়দের দ্রুত বিদ্যুৎ পরিষেবা সমাধানের আর্জি চিকিৎসকদের পাশাপাশি রোগীদের। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।